নমস্কার। দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে দক্ষিণবঙ্গের জন্য, মূলত পশ্চিমের জেলাগুলোর জন্য। সেই খবর নিয়ে আমি অতনু শুরু করছি 5টার 5 স্পেশালি। প্রথমে একবার আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ আজ কাল পরশু এই 3 দিন খুব গুরুত্বপূর্ণ, অন্তত হাওয়া অফিস সেরকমই বলছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ উপকূলীয় জেলাগুলোয় সবচেয়ে বেশি বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাদ যাবে না উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়াও। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমের জেলার কথা যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের কথা। এদিকে বর্ধমানেও প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি বলতে যা বোঝায় তাই হবে। এবং হাওয়া অফিস সতর্ক করে দিচ্ছে, এমনও হতে পারে হয়তো প্রায় 100 মিলিমিটার মতো বৃষ্টি হয়ে গেল ঘন্টাখানেক, ঘন্টা দুয়েকের মধ্যে। অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টায় হবে, তাতে জল তো জমবেই, বরং আরও বড় বিপদের আশঙ্কা থাকছে। মূলত আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে একেবারে উপকূলের জেলাগুলোয়। কেন আশঙ্কা থাকছে? তার কারণ অমাবস্যা, তার উপর ভরাকোটাল এবং প্রবল জলোচ্ছ্বাসে যদি নদী বাঁধে কোনো রকম আঘাত আসে তাহলে আরো বড় সর্বনাশ। তো কি বলছে হাওয়া অফিস, চট করে একবার শোনা যাক। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা এখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর তো ডিস্টেন্সে রয়েছে। এরপরে এটা আস্তে আস্তে প্রগ্রেস করবে ওই নিম্নচাপ অক্ষরেখা বরাবর, ওই রাজস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটা আছে, ওই মনসুন ট্রাফ সেই দিক বরাবর যাওয়া শুরু করবে। এর গতিপথের বাঁদিকে থাকছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সুতরাং আরও বলতে গেলে বর্ধমান ডিস্ট্রিক্টও রয়েছে। সুতরাং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল পর্যন্ত যথেষ্ট ভালো, বা মানে হেভি রেইন বলতে আমরা যা বুঝি সেটা হওয়ার সম্ভাবনা। যেহেতু এটা অমাবস্যার ভরা কোটালের কাছাকাছি রয়েছে, সুতরাং বৃষ্টিপাত যেমন হবে তেমনই সমুদ্রে উত্তাল হয় যে ব্যাপারটা বাতাসের জন্য, সেটাও যথেষ্ট বেশি থাকবে। একবার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখে নেওয়া যাক এখন কি পরিস্থিতি, আগামী 2 দিন কেমন যেতে পারে দক্ষিণবঙ্গে। উইকেন্ড বৃষ্টিতে ভাসবে বললে বোধহয় কম বলা হবে। দক্ষিণবঙ্গের জন্য একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি বলি শুক্র, শনি, রবি কেমন কাটবে, তাহলে দক্ষিণবঙ্গের অন্তত পশ্চিমের দিকের জেলাগুলোর অবস্থা বেশ খারাপ। দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এবং বজ্রগর্ভ মেঘ। এই জায়গায় বাজ পড়বে, তার সঙ্গে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলাগুলো চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে বর্ধমানে বেশ কিছুটা জায়গা জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা জায়গা জুড়ে, মূলত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন এই যে একটা হাওয়ার অভিমুখ, এই অভিমুখে নিচে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে মেঘগুলো, এবং তার ফলে বৃষ্টি হবে আমাদের এই পশ্চিম দিকের জেলাগুলোয়। এদিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এপাশে দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। ভালো করে দেখুন, নীল সবুজ রং হয়ে গেছে। কেন? তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে। কতটা জায়গা জুড়ে, এপাশে বারুইপুর, সোনারপুর, ওপাশে কলকাতা, এপাশে মহেশতলা, উলুবেড়িয়া, ওখানে ডোমজুর, বালি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে গঙ্গাপুর, ওদিকে ভাটপাড়া। শুক্রবার এবং শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে তাতে এই বৃষ্টি হবে, যা টেনশনে রাখবে প্রশাসনকে। তার কারণ এই পরিমাণ বৃষ্টি হলে মানে যদি ঘন্টায় অন্তত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাহলে জল জমবেই, এবং সেই জল সরানো, খুব দ্রুত গতিতে জল সরানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবং এইরকম দুর্যোগে যদি উপকূলের দিকে বেশি বৃষ্টি হয় তাহলে নদী বাঁধগুলো নিয়ে একটা টেনশন থেকে যাবে। দুর্যোগের মেঘ যত ঘমাচ্ছে তত মানুষ রাস্তার দিকে তাকাচ্ছেন, কারণ এই দেখুন রাস্তার এখনই এই হাল। এরপর যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাস্তা তো খুঁজেই পাওয়া যাবে না। এখনই মোটামুটি একটা খাল টাইপের হয়ে গেছে, তাও এখান দিয়ে বাইক যাচ্ছে, স্কুটার যাচ্ছে, কোনো মতে যাচ্ছে, এরপরে আর যেতে পারবে না। মানে প্রায় সব রাস্তায় এইরকম যদি হয়ে থাকে তাহলে পাতিপুকুর আন্ডারপাসের মতো হয়ে যেতে পারে, এটাই আশঙ্কা করছেন মানুষ। তার কারণ শুধুমাত্র এইরকমভাবে রাস্তায় জল জমে যাচ্ছে তাই নয়, এর মাঝে লুকিয়ে থাকছে বিপদ, বড় বড় গাড্ডা, যে গাড্ডা নিয়েই মানুষের টেনশন। ভারী বৃষ্টি হলে কি হবে?
খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা, পথ, কোনটা রাস্তা কোনটা পথ যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করেন, যদি তাই ধরে নিতে হয়, ব্যাকরণসম্মতভাবে দেখতে গেলে বারুইপুরে রেল লাইনই রাস্তা। দেখুন, স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে বাজার ঘাট রেল লাইন ধরে করছেন সবাই। দেখুন, সবাই রেল লাইন ধরে যাওয়া আসা করছেন, কিন্তু রেল লাইন দিয়েই কেন যাওয়া আসা করছেন? তার কারণ আদতে রাস্তা বলতে যা বোঝায় সেটা নেই, ভ্যানিশ, গাড্ডা, জলে ভরা। দেখুন, এই তো রাস্তার হাল, তাই যাওয়া আসায় রেল লাইনই সম্বল। इतना सारा परेशानी हो रहा है, इसीलिए ट्रेन के पटरी से आ रहे हैं। बच्चे लोगों को लेके आना तो बहुत दिक्कत की हाँ, बात है। बहुत दिक्कत की बात है, रिस्क की भी बात है। ये तो सरकार को चाहिए ना कि नीचे का रोड बना दे। नीचे का रोड नहीं है क्या? नीचे रोड में पानी भरा हुआ है, इतना प्रॉब्लम हो रहा है, तभी तो पटरी पर से आ रहे हैं। ওইদিকে অনেক জল আছে, এই ওদিক থেকে আমরা রেল লাইন থেকে এসে। জল অনেকটা জল। হ্যাঁ, অনেক জল, রাস্তা পুরো ওই দিকে পুরো খারাপ আছে। হ্যাঁ, এখন এই মল্লিকপুরে যা অবস্থা হয়েছে, রেল লাইনটা ছাড়াই মানে রেল লাইনের সুবিধা, কেননা রাস্তাঘাটে পুরো জল এবং বাজারঘাট এমনভাবে জমজম করে রেখে দিয়েছি, গ্যাঞ্জাম করে দিয়েছি, ওখানে যাতায়াত করা যায় না। মল্লিকপুর থেকে বারুইপুর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বরাবর লক্ষ্য করলে দেখা যাবে যে ট্রেনের যে রাস্তা, যে রেলের রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে মানুষজন হেঁটে আসছে। শুধু মানুষজন হেঁটে আসছে না, ছোট ছোট শিশুরা তারাও কিন্তু এই রাস্তা ধরেই তাদেরকে আসতে হচ্ছে স্কুলে। কারণ মল্লিকপুরে যে কটি স্কুল আছে, সেই স্কুলে আসার জন্য এই দীর্ঘ পথ তারা রেল লাইন ব্যবহার করছেন। তাদের একটাই বক্তব্য যে কি তাদের যেটা সমস্যার মধ্যে তারা পড়ছেন, যে রাস্তার পাশে এই যে রেল লাইন, তার পাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে জল জমে আছে। আর সেই কারণেই বাধ্য হয়ে তারা বর্ষাকাল, সমস্ত বর্ষাকালটাই বলা যেতে পারে প্রায় 3 মাস এই রেল লাইন ধরেই তারা আসেন। যতই ঝুঁকি থাকুক, তাদের নিরুপায় অবস্থায় তারা এই রাস্তা দিয়ে আসতে হয়, যেখানে প্রতি মুহূর্তে বিপদ, কিন্তু কিছু তাদের করার নেই। কারণ হাঁটু জল, কোথাও হাঁটু জলের বেশি, রাস্তার উপরে গর্ত হয়ে রয়েছে। আর সেই কারণেই রেল লাইন ধরে
তারা যান স্কুলে অথবা নিজেদের গন্তব্যে। চুচুড়া বৃষ্টি হোক না হোক গাড্ডায় আপনাকে পড়তেই হবে, গাড্ডা ছাড়া আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। এবং সেই গাড্ডা এমনই গাড্ডা আপনার দেখলে মনে হবে যেন চাঁদের পাহাড়, চাঁদের চুমনি যেমন হয়, এই এখানে গাড্ডা, তো একটু এদিকে এলে আবার গাড্ডা, আবার একটু এগিয়ে এলে এখানে গাড্ডা। এই হলো রাস্তার হাল। এই রাস্তা হাসপাতালে যাওয়ার রাস্তা, বুঝে দেখুন এই রাস্তায় অ্যাম্বুলেন্স যাবে কিভাবে, যাচ্ছে এভাবেই। রাস্তাঘাটের তো অবস্থা অনেকই খারাপ। হ্যাঁ, এখান থেকে শিবুলপাতি মোড় থেকে এটা হসপিটাল রোডের পুরো রাস্তা, এটা আপাতত এমার্জেন্সি রাস্তা। বৃষ্টি পড়লে জলটা গর্ত মধ্যে এইভাবেই ভরাট হয়ে যাচ্ছে, কি গাড়ি যখন যাচ্ছে ঢুকে যাচ্ছে, সামনে চাকা ঢুকে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে। অধিকাংশ রাস্তা সর্বত্র বলা চলে যে চুচুড়ো হাসপাতালের সামনে যে একটা রাস্তা, একটা অসুস্থ মানুষকে নিয়ে যাবো, সেই নিয়ে যাওয়াটা তার মানে কি বলবো, রাস্তার জন্য তার ভেতরে এক্ষুনি তার জীবনটা হয়ে যায় এরকম অবস্থা। অটোমেটিক রাস্তাগুলোকে বেহাল অবস্থা, এই রাস্তাগুলোকে অটোমেটিক ঠিক করা দরকার। চুচুড়া শহরে এই গুরুত্বপূর্ণ রোড হুগলি মোড় থেকে যে ঘড়ির মোড়ের দিকে আসছে, এই রোডের মধ্যেই রয়েছে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল, চুচুড়া কোর্ট, প্রশাসনিক এক একটা দপ্তর। সেই দপ্তরে রেগুলার রোজই এই যাতায়াতের মধ্যে, এই রাস্তার মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা, প্রায় 2 ফুট করে, প্রায় একটা খানাখন্দে 2 ফুট ভরা। এই গর্তে প্রায় এই যে দেখাবো যে এই যে এত বড় গর্ত, প্রায় 3 ফুট গর্ত, এই নিত্য যে যাত্রীরা যাতায়াত করছে, রুগী নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তারা সমস্যার মধ্যে পড়ছে। বৃষ্টি হলে গর্তের পরিমাণ বোঝা যাচ্ছে না। সাধারণ যারা মানুষ নিত্যযাত্রী যারা যাতায়াত করছে, তারা বলছে প্রায় ছোট মোটো দুর্ঘটনা হয়ে থাকে। কতদিনে এই রাস্তা ঠিক হয় তারই আশা বুনছে এলাকার বাসিন্দা সহ শহরবাসীরা। হরিহরপাড়া মুর্শিদাবাদের 29 লাখি রাস্তা ভোটের আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল। এই দেখুন, এই হলো রাস্তা, 29 লাখি রাস্তা। উদ্বোধন হয়েছিল যখন, তখন কিন্তু মানুষের মনে খুব আনন্দ হয়েছিল যে সত্যি তো কি অসাধারণ রাস্তা হচ্ছে, আমাদের রাস্তা নিয়ে আর ভাবতে হবে না। ভোটের ঠিক আগে আগে এই দেখুন, যারা রাস্তা উদ্বোধন করেছিলেন সে সময় তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পথশ্রীর এই হতশ্রী দশা, বলে না দিলে বোঝা মুশকিল এটা রাস্তা না চাষের জমি। এই হলো রাস্তা, ঠিক যেন ট্রাক্টর দিয়ে চাষের বন্দোবস্ত করা হয়েছে। ভাবা যায়? ইলেকশনের আগে আমাদের উদ্বোধনী করে গিয়েছিল রাস্তাটা। হেরিটেজ যা সরকার বদল হয়ে যাওয়ার পর থেকে আমাদের এই রাস্তায় আর কোনো কন্ট্রাক্টরও দেখা নাই এবং রাস্তায় কোনো মালও পড়ে না, কিছুই না। আমাদের যা চরম সমস্যা, যে মানুষের যে পাটের যা খরচ, এই মাথায় কেটে কতটা বইবে মানুষ। 2 ফুট করে কেটে রাস্তাটা বেডটা আমরা রাস্তাটা নিচু করে গেল, দিয়ে জলটা হলেই জল জমে যাচ্ছে। যারা জনপ্রতিনিধি তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দেখুন মানুষ হাসপাতালে যাবেন, প্রয়োজনে কাজে বেরোবেন, রাস্তার গাড্ডাটা অন্তত ঠিক করে দিন। টাকা তো পাওয়া যাবে, সেই টাকা না হয় যত দ্রুত সম্ভব এই দুর্ভোগ যন্ত্রণা যাতে না হয় সেদিকটা দেখুন। অন্নপূর্ণা যোজনা
এবারের খবর অন্নপূর্ণা যোজনা নিয়ে, কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা রকম কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা হচ্ছে। সরকার সচেষ্ট, খুব দ্রুতই অন্নপূর্ণা যোজনার ব্যবস্থা হবে। যারা যারা পাননি তাদের সব কিছু স্ক্রুটিনি করে দেখা হবে। 17 তারিখ ডেডলাইন দিয়েছেন, টাকা ঢুকে যাবে তারপরে। শুনুন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি এবং ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন বৈধ হয়েছেন তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। অসমের থেপলাগুড়িতে এলিফ্যান্ট বাবা আছেন। এলিফ্যান্ট বাবা কেন না, রোজ আশ্রমে হাতিরা যাওয়া আসা করে, বুনো হাতির দল এই এলিফ্যান্ট বাবার কাছ থেকে কলা খাবেন বলে, কিন্তু বন দপ্তর একেবারে নোটিশ ধরিয়ে দিয়েছে হাতে, আর হাতিদের খাওয়াতে পারবেন না এলিফ্যান্ট বাবা। দরকার হলে 1010 টাকা জরিমানাও হয়ে যেতে পারে। মানুষে বনে বন্ধুত্ব, একেবারে জিগরি দোস্ত বলতে যা বোঝায় ঠিক যেন তাই। এতেই সিঁদুরে মেঘ দেখছে বন দপ্তর। উদ্বেগ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে শেষ পর্যন্ত নোটিশ দিয়ে সাধু বাবাকে সতর্ক করল প্রশাসন। বলতে হলো আর ডেকে ডেকে হাতিদের খাওয়াবেন না, তাহলে শাস্তির মুখে পড়তে হবে। লেঞ্জাৰ পৰা ছাৰ ডিপু ছাৰো আহিছে, লেঞ্জাৰ আহিছে, চব সিহঁতে আহি কাগজটো দি গৈছে। যিখিনি কি কৈছে কৈছে আৰু যদি ফল মূল খুৱাই যদি আৰু ভিডিঅ' যায় তেতিয়া 10 বছৰৰ কিবা হ'ব আৰু জেল হ'ব। হয় হাতি, হয় হোমোসাপিয়েন্স, অর্থাৎ যিনি কিনা জ্ঞানী ব্যক্তি। ভয় ডর সরিয়ে রেখে যে ব্যক্তি এমন নিঃস্বার্থভাবে বনের পশুকে খাওয়াতে পারেন তার মনের উদারতা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধু বাবা হাতিকে খাওয়াচ্ছেন, এ তো জীব সেবা। বন দপ্তরের আপত্তি তাহলে কেন? অসমের হোজাইয়ের থেপেলাগুড়ি এলাকা, এখানে বনাঞ্চল ঘেঁষে রয়েছে কালভৈরব ডঙরিয়া বাবার আশ্রম। খাবারের টানে সেই আশ্রমে হাতির দলে নিত্য যাতায়াত। আশ্রমের পুরোহিত গৌরাঙ্গ দাস গত 6 বছর ধরে হাতিদের এভাবেই খাইয়ে চলেছেন। এ যেন রিয়েলের হাতি মেরে সাথী। গৌরাঙ্গ এক ডাকেই হাজির হয়ে যায় বুনো হাতির দল। বনের ভেতর থেকে শটান আশ্রমে চলে আসে তারা। সাধু বাবার হাত থেকে খাবার খেয়ে আবার শান্তভাবে নিজের ডেরায় ফিরে যায়। একটা হাতিকে দিয়ে শুরু হয়েছিল এই বন্ধুত্ব, বাড়তে বাড়তে এখন হাতির দল। দূর দূরান্ত থেকে আশ্রমে আসা লোকজন ছবি ক্যামেরা বন্দী করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনেক দিন ধরেই ভাইরাল। পূজারী গৌরাঙ্গের তো নামই হয়ে গেছে এলিফ্যান্ট বাবা।
আর এই ভাইরাল ভিডিওর সূত্রেই বন দফতরের স্ক্যানারে চলে এসেছেন পূজারী গৌরাঙ্গ, যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকের প্যাকেট সমেতই হাতিকে বিস্কুট খেতে দিচ্ছেন তিনি। এই ভিডিও নজরে আসতেই গত 7ই অগস্ট গৌরাঙ্গ দাসকে নোটিশ পাঠিয়ে সতর্ক করে বন দফতর। কপিলি ভ্যালি রেঞ্জ অফিস থেকে বন্য হাতিদের খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, না মানলে 10,000 টাকা জরিমানা। আপনি কি করে দিয়ে? আমি কোনো করবার হচ্ছে বিস্কুট খাইছিলে বলে টিনত বিস্কুট খাইছিলে, প্যাকেট পেলাই দিছে, মানে আনিয়া রাইজে পেলাই দিছে, খাইছে, এইটাই মানে আমার উপরত প্রেশার আইছে। এশিয়া ও আফ্রিকার মহাদেশে হাতিদের দুরবস্থার কথা বিবেচনা করে তাদের সংরক্ষণের জন্য 12ই অগস্ট দিনটি আন্তর্জাতিক হাতি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। সেই আন্তর্জাতিক হাতি দিবসের আগেই কড়া পদক্ষেপ করেছে অসমের বন দফতর। অসমে বন ও লাগোয়া জনপদ এলাকায় মানুষ হাতি সংঘাত কোনো নতুন ঘটনা নয়। থেপেলাগুড়ির গা ঘেঁষে রয়েছে কুমুরটকা সংরক্ষিত বনাঞ্চল। বন দফতরের তরফে নোটিশ দিয়ে সতর্ক করে বলা হয়েছে, বন্য প্রাণীদের রোজ খাবার দিলে তাদের স্বাভাবিক আচরণ বদলে যেতে পারে। মানুষের সংস্পর্শে অভ্যস্ত হয়ে পড়লে হাতির পালের লোকালয়ে আসার প্রবণতা বাড়বে। ভবিষ্যতে বড় ধরনের মানুষ হাতি সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরাও মনে করেন বন্য প্রাণীদের বন্য অবস্থাতেই থাকতে দেওয়া উচিত। সংরক্ষণের স্বার্থে প্রকৃতির নিয়মকে সম্মান জানানোই শ্রেষ্ঠ। নোটিশ পাওয়ার পর সাধু বাবাও তাই হাতিদের খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। অভ্যেসের বশে হাতির দল এখনো আশ্রমে আসে, ঘন্টা দেড়েক থাকে, না খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। নিউজ 18 বাংলা।